আর যদি এমনি তখনই বলবো। ওকে, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের শুরু করছি। আহ, সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের সলিউশন ক্লাস শুরু করছি। তো প্রথম দুটির সলিউশন করা হয়ে গিয়েছে। চোখ জোড়ানো শিলং শহর হবে, এই জন্য এম দিয়েছি। এটা ছিল অসম রাজ্যের রাজধানী। প্রাচীনকালে এটা ছিল অসম রাজ্যের রাজধানী। পর্যটকদেরকে পর্যটকদেরকে দরদ করে, পর্যটকদেরকে আত্মিক করে, পর্যটকদেরকে ঢল করে, আকর্ষণ করে, বসতবাড়ি করে, পরিচালনা করে, অনেক করে হালকা বাসে শহর দ্বারা পর্যটকদেরকে আকর্ষণ করে, মানে বিটাই শুধু মেলে। তাহলে আমরা এখানে বি দিয়ে দিলাম। আমরা ম্যাচিংটা খেয়াল রাখবো, বুঝতে পেরেছো? আহ, স্কটল্যান্ড অফ দি ইস্ট হিসেবে ছিল, স্কটল্যান্ড অফ দি ইস্ট হিসেবে দেখো। তোমার যে শব্দগুলো একবার ব্যবহার করব সেগুলো দিয়ে আমরা আমরা ম্যাচিং করব না, আমরা ম্যাচিং করব যে শব্দগুলো ব্যবহার করি নাই। তোমার পর্যটকদেরকে, আচ্ছা, হিসাবে হিসাবে দেখো পরিচিত ছিল, পরিচিত ছিল, পরিচিত ছিল, ঢল ছিল, পরিচালনা ছিল, অনেক ছিল, হালকা ছিল, বাসা ছিল। তাহলে একমাত্র পরিচিত ছিল মেলে, এই জন্য আমরা এখানে আই দিব। এরপরে এই শিলং পাহাড়ের সঙ্গে বাঙালির যোগাযোগ যেন নিবিড়। বাঙালির, দেখো, বাঙালির দর দর যোগাযোগ, এটা ম্যাচিং হয় না। বাঙালির আত্মিক যোগাযোগ, তাহলে আত্মিক যোগাযোগ ম্যাচিং হয়। আর কোনো ওয়ার্ড ম্যাচিং হয় কিনা আমরা একটু দেখি। আত্মিক যোগাযোগ, পরিচিত যোগাযোগ ম্যাচিং হয় না, ঢল যোগাযোগ হয় না, পরিচালনা যোগাযোগ, বাসে যোগাযোগ, তাহলে অন্যটা হয় না, এই সে ঠিক হবে। এরপরে রবীন্দ্রনাথের মালঞ্চ, রবীন্দ্রনাথের, দেখো, দর দর মালঞ্চ ম্যাচিং হয় না। রবীন্দ্রনাথের তোমার ঢল মালঞ্চ হয় না। রবীন্দ্রনাথের বসতবাড়ি মালঞ্চ, এটা ম্যাচিং হয়। আর যে শব্দগুলো আছে তার মধ্যে অনেক মালঞ্চ, হালকা মালঞ্চ, বাসে দ্বারা মালঞ্চ একটাও হয় না। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র রবীন্দ্রনাথের বসতবাড়ি মালঞ্চ এটা ম্যাচিং হয়। আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা ম্যাচিং এর দিকে খেয়াল করব, ম্যাচিং এর দিকে খেয়াল করব, এবং প্রয়োজনে সবগুলো ওয়ার্ড একবার করে আমরা মিলাবো। এরপরে দেখো, পরের আমাদের ক্রস। ক্রস হলো দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত একটি অনিয়ন্ত্রিত আগুন। সংগঠিত একটি অনিয়ন্ত্রিত আগুন, এটা এটা হবে, ক্রস হবে হলো তোমার উর্বশীতে, কারণ এখানে প্রথম লাইন এখানেই আছে। এরপরে উঁচু গাছের, আমরা একটু বোল্ড করে দিয়ে দিলাম যাতে করে বুঝতে সহজ হয়। এই যে আছে, তাহলে এখানে আমরা ক্রস দিলাম। এরপর উঁচু গাছের আগুন অনায়াসে উঠতে থাকে যত্র তত্র। দেখো, উঁচু গাছের আগুন অনায়াসে চলতে থাকে যত্র তত্র, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে এটা উর্বশী। এরপরে প্রাকৃতিক, এরপরের বাক্য হলো তোমার প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির কারণ বজ্রপাত। প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির প্রধান কারণ বজ্রপাত, তাহলে এখানে পেয়েছি। আমরা এটা আন্ডারলাইন করে এখানে আমরা এটা হলো ছিল রাসেলে, আমরা রাসেলে কোরাস দিয়ে দিলাম, রাসেলে কোরাস দিয়ে দিলাম। এরপরে আছে বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ, তোমার বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এটা এখানে পেয়ে গেলাম। আমরা এখানেও এটা ক্রস দিলাম, এবং এটা আমরা পেন্সিল দিয়ে কি করে নিব, পেন্সিল দিয়ে আমরা তোমার আন্ডারলাইন করে নিব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এরপরে বাক্য আছে দাবানলের ফলে পোকামাকড় ধ্বংস হয়। দাবানলের ফলে পোকামাকড় ধ্বংস হয়, এটা এখানে আছে। এটাও আমরা একটু সিলেক্ট করে নিলাম, আমরা এখানে ক্রস দিয়ে দিলাম। এরপরে তোমার দাবানল মানুষ এবং প্রাণীদের উপরই উপর উপরও একই প্রভাব ফেলে। দাবানল শুধুমাত্র মানুষের উপর নয়, প্রাণীদের উপরও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, উম দাবানল মানুষ এবং প্রাণীদের উপরও একই প্রভাব ফেলে। দাবানল মানুষ ও প্রাণীদের উপর একই প্রভাব ফেলে। হুম,
দাবানল মানুষ ও অন্যের উপর একই প্রভাব ফেলে। এই যে এই বাক্যটার সাথে মেলে আমরা এটাকে এখানে এই জ্যাকসনের দিলাম। এরপরে যখন এর পরের বাক্য হলো তোমার আগুনে আটকা পড়া প্রাণীদের জন্য প্রভাবগুলি হুমকি স্বরূপ। আগুনে আটকা পড়া, আচ্ছা এখানে যে লাইনটা আগে আমরা আন্ডারলাইন করেছি ওর পরের লাইনটা আরো স্পষ্ট আছে, এই জন্য আমরা পরেরটা একটু বোল্ড করে রাখলাম। তাহলে এরপরে হলো আগুনে আটকা পড়া প্রাণীদের উপর প্রভাবগুলি জীবনের জন্য হুমকি স্বরূপ। এই যে এটা পেলাম, তাহলে এখানেও আমরা ক্রস দিয়ে দিলাম। আহ এরপর লাস্ট, আগুন লক্ষ লক্ষ প্রাণীকে ধ্বংস করতে পারে। আগুন লক্ষ লক্ষ প্রাণীকে ধ্বংস করতে পারে। এই যে পেয়ে গেছি এখানে। তাহলে আমরা যতটুকু মিলবে মনে করবো এইটাই আর কি। এখানে এই ক্রসের ক্ষেত্রে কিন্তু এরকম সিরিয়াল মেনটেন হবে না। আমরা এর পরের থেকে এটা মেনটেন আর করবো না, ঠিক আছে, যেখানে সেখানে থাকতে পারে। এরপরে নোট পূরণটা হলো শূন্যস্থান পূরণের মতোই, আমরা যেখানে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার পরের ওয়ার্ডটা খুঁজবো। রিক্সা যেমন, এখানে কি আছে দেখো, রিক্সা যেমন। রিক্সা যেমন আমরা প্রথম থেকে পড়ি, ঘোড়ায় টানা গাড়ির অনুকরণে তৈরি রিক্সা আমাদের দেশের যেমন বহুল প্রচলিত। তা রিক্সা যেমন এখানে হবে এইটা বহুল প্রচলিত। বহুল প্রচলিত, এখন আমরা এই বহুল প্রচলিত বসাই দিলাম। এরপরে তেমন, এরপরে আছে কি তেমন। তেমন সহজলভ্য, আমরা এরপরে সহজলভ্য অর্থে বসাই দেব, সহজলভ্য। এরপরে রিক্সার সুবাদে হাঁটার কোনো প্রয়োজন হয় না। তাহলে এখানে লিখবো হাঁটার প্রয়োজন হয় না। আমরা যদি কোনো আনসার বড় দেখি তাহলে আমরা সেটা ছোট করে লিখবো, ঠিক আছে। হাঁটার প্রয়োজন হয় না, এটা বড় না হয় না, এই জন্য এটা আমাদের আর ছোট করার প্রয়োজন হবে না। হাঁটার প্রয়োজন হয় না। ওকে। এরপরে রিক্সা চালক ড্যাশ এবং ড্যাশ, রিক্সা চালক ড্যাশ এবং ড্যাশ। দেখো রিক্সা চালক কোথায় পেলাম, রিক্সা চালক। রিক্সা চালক আসন থেকে নেমে ঘন্টিটা বাজে, রিক্সা চালক কি করে তাহলে ঘন্টিটা বাজিয়ে, এইটা হবে ঘন্টিটা বাজিয়ে, রিক্সা চালক ঘন্টিটা বাজিয়ে এবং দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এই যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, হ্যাঁ। পরে হলো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, হ্যাঁ। কি হবে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আচ্ছা এরপরে সাধারণ মানুষের হাতের নাগালে, এই অর্থটা কোথায় আছে দেখি, হাতের নাগালে রিক্সা। তাহলে সাধারণ মানুষের হাতের নাগালে হলো রিক্সা, এখানে শুধু রিক্সা বসালেই হবে। হুম। এরপর রিক্সা চালক এগিয়ে চলে। দেখো কইছে রিক্সা চালক এগিয়ে চলে। ও আমাদের এই কোর্স এটা খুঁজতে খুব সহজ হবে যখন আমরা এটা বোল্ড করে রাখবো, বোল্ড করে নাম্বারটা দিয়ে রাখবো, হুম। তাহলে কোথায় কোন আনসার আছে এটা আমাদের খুঁজতে সুবিধা হবে, বুঝতে পেরেছো। যদি আমরা এটা বের করে কোশ্চেনটা যদি আমরা বোল্ড করে মানে পেন্সিল দিয়ে একটু দাগিয়ে রাখতে পারি, তাহলে সঠিক উত্তর বের করা সহজ হবে। এক্ষেত্রে বলে রাখা দরকার আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এগুলো দিয়ে উত্তর লিখতে হবে না, শুধুমাত্র কি ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়ে আমাদের উত্তর লিখতে হবে, বুঝতে পেরেছো। দেখো রিক্সা চালক এগিয়ে চলে ড্যাশ এবং ড্যাশ, রিক্সা চালক, দেখো রিক্সা চালক এগিয়ে চলে, রিক্সা চালক এগিয়ে চলে ড্যাশ এবং ড্যাশ, রিক্সা চালক এগিয়ে চলে তোমার এই যে আহ, এখানে অনেকগুলো আছে, আমরা ছোট করে দেই। তোমার কাঁচা পাখা সরু রাস্তা ধরে এই একটা, আর একটা হলো এই একটা আমরা একটা আন্ডারলাইন করে দিলাম। এই একটা, আরেকটা হলো তোমার প্রতিকূলতাকে উপেক্ষা করে, আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে। আমাদের সবচেয়ে সংক্ষিপ্ত করে লিখতে হবে, রিক্সা চালক এগিয়ে চলে আহ কাঁচা পাকা সরু রাস্তা দিয়ে আর আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে। যত সংক্ষিপ্ত করে আমরা লিখতে পারি আর কি, হ্যাঁ। আমরা আরো ছোট করে দিলাম। এই যে
দেখছো উপেক্ষা, দুইটা লিখে ফেলেছে। একই রকম চলে আসছে, কারণ হলো ওই যে কপি করার সময় একই রকম চলে আসছে। তাহলে পরেরটা হলো আহ আবহাওয়াকে উপেক্ষা করে। দেখো প্রতিকূলতাকে, আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে, এইটা বসবে এখানে। হ্যাঁ, আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে, এটা এখানে বসাই দিলাম। ওকে। এরপরে রিক্সাকে ড্যাশ এবং ড্যাশ মালিকরা বেশ সচেষ্ট। রিক্সাকে, তাহলে এইটার পরে আমরা খুঁজবো, এখানে যে পর্যন্ত পেলাম না এর পরের থেকে খুঁজবো। দেখো রিক্সাকে বর্ণোজ্জ্বল এবং আরামদায়ক, এখানে এই দুইটা ওয়ার্ড লিখলে হবে, ঠিক আছে। এক পাশে বর্ণোজ্জ্বল, দেখো রিক্সাকে বর্ণোজ্জ্বল এবং আরামদায়ক, আরেকটা আছে হলো আরামদায়ক। এই যে বর্ণোজ্জ্বল এবং আরামদায়ক, এটা আমরা এখানে আরামদায়ক, এই যে আরামদায়ক। তাহলে এটা পেলাম, এইটা পেলাম ওর উত্তর। এটা আমরা পেন্সিল দিয়ে একটু সিলেক্ট করে রাখবো, তাহলে আমাদের রিক্সাকে বর্ণোজ্জ্বল এবং আরামদায়ক আরামদায়ক করতে মালিকেরা বেশ সচেষ্ট। ওকে। এরপর চিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে ড্যাশ, চিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে আকর্ষণীয় করে তুলতে না, ঠিক একইভাবে রিক্সা মালিকরাও সচেষ্ট, মালিকরাও সবচেয়ে বেশি আকর্ষণীয় রিক্সাগুলো নিজের অধিকারে আনার জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। মালিক নিজের পছন্দ মতো সাজসজ্জায় রিক্সা তৈরি করার জন্য মিস্ত্রি নিযুক্ত করে। স্ত্রীদের কারখানায় শিল্পীরাও একই সঙ্গে রং তুলির কাজ শুরু করে দেয়। এই রিক্সার বিভিন্ন অংশ পুনরাবর্তিত উপাদানে তৈরি হয়, সাধারণত রান্নার তেলের ড্রাম কেটে এনামেল দিয়ে রং করা হয়। রিক্সার পেছনের বোর্ড আর পাদানি, এটাই শিল্পীর প্রধান ক্যানভাস। এখানে কোশ্চেনটা ছিল চিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে, চিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে। দেখো শিল্পীরা তাদের আঁকা ছবি দিয়ে একে আরো স্বতন্ত্র ও চমকপ্রদ করে তোলে, তাহলে আরো জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, এই যে এখান থেকে, এই যে এই লাস্টের সেন্টেন্সে আছে, আরো জীবন্ত হয়ে ওঠে হলো শিল্পীর অসাধারণ কল্পনা আর চাহিদা অনুযায়ী, মালিকের চাহিদা অনুযায়ী আর শিল্পীর অসাধারণ কল্পনা দিয়ে। ঠিক আছে, এই দুইটা লিখে দেবো, এইটুকু হলো কল্পনা। মালিকের চাহিদা আর শিল্পীর অসাধারণ কল্পনা, এটা দিয়ে এটা জীবন্ত হয়ে ওঠে। তো আমরা এত বড় লিখবো না, চাহিদা অনুযায়ী এবং দুইটা তো এরপরে আমরা মাঝখানের এটুকু বাদ দিয়ে আমরা এই দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবসময় একটা, এক নাম্বার মানে একটা, দুই নাম্বার মানে দুইটা লিখবো। এরপর 4 নম্বর কোশ্চেন আনসার, কোশ্চেন আনসারটা একটু দেখে নাও। লেখক দৃষ্টিনন্দন নয়াগ্রামের পটুয়াদের সড়কের যে বর্ণনা দিয়েছেন তার দুটি বর্ণনা দাও। তো দেখো পটুয়াদের সড়কের বর্ণনা দেখো, এসেছি পশ্চিম মেদিনীপুরে পিংলা ব্লকের অন্তর্গত নয়াগ্রামের পটুয়াপাড়া। নয়াগ্রাম নেমেই বাঁদিকে লাল মোরামের রাস্তা চলে গিয়েছে দুপাশে সবুজে মোড়া ধান ক্ষেতের উপর দিয়ে। তাহলে এই দুইটা বর্ণনা এখানে পেলাম। একটা হলো লাল মোরামের রাস্তা, এই একটা, এই একটা, আর একটা হলো, এটা আমরা লিখলাম। তাহলে লাল মোরামের রাস্তা একটা লিখলাম। এরপরে আরেকটা হলো এই তোমার দুপাশ দিয়ে সবুজের ধান ক্ষেত, ঠিক আছে, এটা। তাহলে এটা আমরা দিয়ে দিলাম, এই দুটো আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন হলো তোমার নয়াগ্রামটাই যেন আর্ট গ্যালারি, উক্তিটির সপক্ষে দুটি উদাহরণ। নয়াগ্রামটাই যেন আর্ট গ্যালারি, ঠিক আছে। এটা তো পটুয়াপাড়া রাস্তা নয়, বললেন সঞ্জয় সাইকেল থেকে নেমে নিজের পরিচয় দিয়ে আমাদের গাইড হয়ে নিয়ে চললেন নিজের গ্রামের দিকে। গ্রামের এটা তো পটুয়াপাড়া নয়। আচ্ছা, সব মিলিয়ে 22-23 ঘর, চিত্রকরের বাসা, গোটা গ্রামটাই আর্ট গ্যালারি যেন।
কোনো বাড়ির দেওয়াল জুড়ে আঁকা ফুলের বাগান, কোথাও বিশাল প্রজাপতি। যুক্তি হলো, একটা হলো দেওয়াল জুড়ে ফুলের বাগান, আবার কোথাও বিশাল প্রজাপতি। তাহলে আমরা পেয়ে গেলাম, এই দুইটাই লিখলে হয়ে যাবে। কোশ্চেনের কথাটা যেখানে থাকবে উত্তরটাই সেখানে, ঠিক আছে? আমরা এখানে দুইটা সবসময় দুই ভাগে লিখতে হবে। এখানে আমরা দুইটা দুই ভাগ করে লিখতেছি, হ্যাঁ। এখানে একটা, আর এই পরের লাইনে একটা। দুইটা লাইন দেওয়া থাকবে, দুই লাইনে দুইটা লিখে দিতে হবে। এক লাইনে না লিখে দুই লাইনে দুইটা লিখে দেবো। কোনো দাড়ি লাগবে না, কিছু লাগবে না, কোনো বর্ণনা লাগবে না, শুধু কিওয়ার্ডস দিয়েই উত্তর লিখলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? শুধু কিওয়ার্ডস, মূল উত্তরটুকু লিখলে হয়ে যাবে। এরপরে শ্যামসুন্দর চিত্রকরের ঘরের দুটি বর্ণনা দাও। ঘরের বর্ণনা দেখো, এর পরের লাইন খেয়াল করবো, যেখানে উত্তর পেয়েছি তার পরের লাইন। কোনো বাড়ির দেওয়ালে দেখা যাবে আদিবাসীর পরিবার, আবার কোথাও রকমারি পেঁচা কিংবা বৃহৎ দুই ষাঁড়। এক বাড়ির দরজায় আঁকা মাছের সংসার, আবার কোনো জানালা জুড়ে রয়েছে বাহারি লতাপাতা। গ্রামের এক প্রান্তে সঞ্জয়ের শ্বশুর মশাই শ্যামসুন্দর চিত্রকরের ঘরে টুকি মারলেই দেখা যায় টালির চালের ঘরের অন্দর মহলেও, মানে ভিতরেও, দেয়াল জুড়ে চোখ জুড়ানো নকশা। কপাল জোড়া আমাদের বসার জায়গা হলো চিত্রকরের স্টুডিওতে। একটা দেওয়ালে টাঙানো রয়েছে অনেকগুলো পট, একটা তক্তপোষ। এই যে এইটা দিলে হবে, এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে দুইটা লিখলে হয়ে যাবে। এখান থেকে দুইটা লিখলে হয়ে যাবে, আমি এখান থেকে এই দুইটা জিনিস এখানে লিখে দিলাম। ওর ঘরের বর্ণনা আমি আর আলাদা করে দেখাচ্ছি না, আমি একবারেই দিয়ে দিলাম। তোমরা যখন লিখবা তখন এটাকে দুই লাইনে আলাদা করে দিয়ে দিবে এভাবে, ঠিক আছে? একটা তক্তপোষ, দেয়ালে টানানো রয়েছে অনেকগুলো পট, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, পরের কোশ্চেন হলো তোমার, পটশিল্পীর পটের ধরন দুটি উল্লেখ করো। পটশিল্পের পটের ধরন দুটি, অর্থাৎ দুই ধরনের পট। তো ওর পরের লাইন দেখি, আহ বংশ পরম্পরায় এই গ্রামের সবাই শিল্পী, অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তো চলেন নানা রঙের পট। কাপড়ের উপর আটা দিয়ে শক্ত কাগজ জুড়ে তৈরি হয় পট, যা মূলত তিন ধরনের: গোটানো বা জড়ানো পট। এগুলি তাহলে তিন ধরনের পট। এখানে প্রশ্নটা হলো পটের ধরন, হ্যাঁ। পটের ধরন দুটি উল্লেখ করো। একটা হলো, একটা পেলাম এখানে, এই যে, হ্যাঁ। একটা হলো জড়ানো পট, এটা কপি করে নিয়ে আমি বসাই দিলাম। আর একটা হলো জড়ানো পট, আমি একটা লিখে দিলাম, হ্যাঁ। এগুলি সাধারণত ফুট কিংবা 3 থেকে 10 ফুট কিংবা আরো লম্বা হয়। কোনো ঘটনা বা কাহিনীর ধারাবাহিক বর্ণনা তুলে ধরা হয় এই পটে। এগুলি দেখিয়ে এই পটের গান শোনান চিত্রকরেরা। আচ্ছা, জনমানুষ এই পটের গান বেশ প্রভাব বিস্তার করতে জনমানুষে এই পটের গান বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রচার করা হয় পটের গানের মাধ্যমে। এছাড়া আড়ে লাটাই বা জানালার ফাঁক দিয়ে দেখি দুটো রংমাখা কচি মুখ অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রং নিয়ে খেলা করছে। দুটোতে ওদের মা হালেমা চিত্রকর ইতিমধ্যেই মাদুর পেতে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে বানিয়ে দেওয়া বাঁশ ও টিনের চালের ঘরের অভাবের ছাপ স্পষ্ট। মাসে সরকারি ভাতা 1,000 টাকা মাত্র। হালেমা কিন্তু রং তুলি হাতে উজ্জ্বল, যদিও অন্য চিত্রকরদের তুলনায় হালেমার কাছে যেন পটের প্রাচুর্য, বৈচিত্র্য বেশ কম। তো আমরা পরেরটা এখানে ধরতে পারি নাই, আমরা আবার একটু উপর থেকে দেখবো, হ্যাঁ। পটের ধরন দুটির বর্ণনা, হ্যাঁ। এখান থেকে বংশ পরম্পরায় গ্রামের সবাই শিল্পী, অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে চলেন নানা ধরনের পট। কাপড়ের উপর আটা দিয়ে, এই ও আগে ছিল, আমরা পরে এই এখানে ছিল আটা দিয়ে শক্ত কাগজ জুড়ে, হুম। আমরা এটাকে এখানে বোল্ড করে দিলাম। তাহলে উত্তর আমাদের এটা শুধু কপি করে এখানে বসাই দিলে হয়ে যাবে।
এরপরে লাস্ট কোশ্চেন যেটা ছিল, লেখক জানালার ফাঁক দিয়ে কি দেখেছিল বর্ণনা দাও। এটা লাস্ট লাস্ট অংশেই ছিল যতটুকু এখানে আমরা পড়েছি। লেখক জানালার ফাঁক দিয়ে, এই জানালার ফাঁক দিয়ে দুটো রং মাখা কচি মুখ, এই যে রং মাখা, রং মাখা, দুটো রং মাখা কচি মুখ, এই কি দেখেছিল, এইটুকু। আমরা এটা বল করে দিলাম, এটা হয় রং মাখা কচি মুখ। আরেকটা লাগবে, যেহেতু 2 নাম্বার সেহেতু একটা লিখলে হবে না, এটুকু লিখতে হবে। রং দিয়ে খেলা করছে দুটোতে, দুইটা লিখে দিলাম। এরপরে দেখো, এরপরে হলো তোমার মতামত, মহামারীর ইতিহাস। মহামারী এসেছে, মহামারীর ইতিহাস দেখো, মহামারীর ইতিহাস অত্যন্ত নির্মম, হলো মতামত। মহামারীর ইতিহাস অত্যন্ত নির্মম, এখানে দিলাম অত্যন্ত নির্মম। আর মহামারী এসেছে ভয়ানক কৃষ্ণ মৃত্যু, ভয়ানক কৃষ্ণ মৃত্যু বা প্লেগের অভিশাপ হিসেবে। ওকে, এরপরে তোমার পরের অংশ, আমরা প্রতিনিয়ত কি দেখতে পাই। আমরা প্রতিনিয়ত কি দেখতে পাই, আমরা প্রতিনিয়ত কি দেখতে পাই। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। প্রত্যক্ষ প্রভাব রূপে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি অসংখ্য, এই যে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, এই রোগে আক্রান্ত হচ্ছে, এই একটা। আর একটা হলো কোভিড-19 সব থেকে বেশি আক্রান্ত হার, সবচেয়ে বেশি আক্রান্তর হার, এই কথাটা বের করতে হবে। সবচেয়ে বেশি আক্রান্তর হার তোমার কোভিড-19 সব থেকে বেশি আক্রান্তর হার ঘনবসতি পর্যন্ত অঞ্চলে, এইটা, এই কথাটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে, ঘনবসতি পর্যন্ত অঞ্চলে। তো আমরা রিডিং পার্টটা শেষ করলাম, এবার রাইটিং পার্টে যাই। রাইটিং পার্টের কোশ্চেন হলো, একটি জ্যোৎস্না রাতের অভিজ্ঞতা আহ, কি, কখন, এটা 10টা সেন্টেন্সের মধ্যে আমরা লিখবো। প্রথমে এখানে জ্যোৎস্না রাত, হ্যাঁ, এতে যে কথাগুলো অবশ্যই থাকতে হবে সেটা হলো জ্যোৎস্না রাত কোন সময়ের, ঠিক আছে, সকল সময় খেয়াল রাখবা। তোমার কখন, কোথায়, কি কি, কি কি দেখেছো, এই কয়টা প্রশ্নের উত্তর এখানে থাকতে হবে, ঠিক আছে। দেখো, তো কেউ কখন, মনে করো আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র, আমি মুখে মুখে বলে দিই এটা না লিখে, 10টি সেন্টেন্স। আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম তখন একটি জ্যোৎস্না রাতের অভিজ্ঞতা আমার হয়েছিল। আমরা সবাই পুকুর পাড়ে গিয়ে বসেছিলাম এবং আহ গল্প গুজবে সময় অতিবাহিত করেছিলাম। 2টা সেন্টেন্স হয়ে গেল। পাশেই বিশাল একটি মাঠ ছিল, মাঠের পাশে একটি পুকুর ছিল, আমরা পুকুরের ঘাটে বসেছিলাম। একদিকে বিশাল মাঠ এবং সবুজের সমারোহ, তার পাশেই ছিল একটি বিশাল ঘন জঙ্গলের বাগান, যার মধ্যে অসংখ্য পাখপাখালি আহ কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম। চাঁদের জ্যোৎস্নায় পুকুরের পানি চিকচিক করছিল। আমরাও বেশ পুলকিত হয়ে আনন্দের গল্পে মেতে উঠি। এই জ্যোৎস্না রাতের অভিজ্ঞতা আমার কখনো মানে আমরা কখনো ভুলবো না। এই এই 10টি সেন্টেন্সের মধ্যে লিখলে 80 শব্দ, তো 10টি সেন্টেন্স লিখলে হয়ে যাবে, খুব বেশি লেখার দরকার নেই। এরপরে তোমার ইমেইল,
ইমেইল, মনে করো শীতকালীন ছুটিতে বন্ধুদের সঙ্গে রেল ভ্রমণে গিয়েছো, সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধু একটা ইমেল পাঠিয়েছে তোমার কাছে, জানতে চেয়েছে যে তুমি যে রেল ভ্রমণে গিয়েছিলে, তা তোমার রেল ভ্রমণ কেমন গেল। প্রথমে তুমি বলবে হ্যালো, এরপরে বন্ধুর নাম এখানে দেওয়া থাকবে, সেই বন্ধুর নামটা লিখবে হ্যালো দিয়ে, তারপরে কমা, এরপরে শুভ সকাল, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি। এর পরের প্যারায় গিয়ে এই কোশ্চেনগুলোর উত্তর। গত নভেম্বর মাসের স্কুলের ছুটিতে আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আহ, একটা রেল ভ্রমণে গিয়েছিলাম। আহ, 5 দিনের জন্য আমরা এই ভ্রমণে গিয়েছিলাম। রেল ভ্রমণে মূলত আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে। তার মধ্যে অন্যতম হলো, রেল ভ্রমণের জন্য আগেই টিকিট করতে হয়। রেলের টিকিট পাওয়া বেশ জটিল। রেলের টাইম মেনটেন করা হয় না। রেল যখন নির্ধারিত বা নির্দিষ্ট সময় থাকে, তার চেয়ে বেশ দেরি করে রেল ছাড়ে। এছাড়া রেল খুব দ্রুত চলে না, রেলগাড়ি খুব মানে ধীরে ধীরে চলে। রেল ভ্রমণের নেতিবাচক দিক। আহ, রেল ভ্রমণের নেতিবাচক দিক হলো, রেল ভ্রমণটা, রেলের ভিতরকার পরিবেশটা স্বাস্থ্যসম্মত থাকে না। রেল ভ্রমণের তোমার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের মানে পকেটমার বা ছিনতাইকারীর প্রভাব বা দেখা পাওয়া যায় রেলে। এছাড়া রেল ভ্রমণ সময় মেনটেন করে রেল ভ্রমণ করা সম্ভব নয়। এই রেল ভ্রমণের থেকে তুমি কোন 3টি উপকারিতা পেয়েছো? এই রেল ভ্রমণের সবচেয়ে অন্যতম উপকারিতা হলো যে রেল ভ্রমণের মধ্য দিয়ে আমি গ্রামীণ পরিবেশ দেখতে পেরেছি, গ্রামের মানুষের জীবন যাত্রার সম্পর্কে স্বচক্ষে দেখেছি। এছাড়া তোমার রেল ভ্রমণের মধ্য দিয়ে আমার তোমার বাংলাদেশের রেলের যে অবস্থা সেটাও দেখা হয়েছে। পাশাপাশি রেল ভ্রমণে কষ্ট কম হয়, আমরা এখানে চলাচল করতে পারি। এই হলো আমাদের ইমেল। এরপরে ট্রান্সলেশন, আমাদের যতটুকু সময় আছে আমরা ট্রান্সলেশনটা আমরা করতে পারবো। দেখো, প্রথম হলো ট্রান্সলেশন, প্রথমে পুরোটাই পড়ে নিবে। ট্রান্সলেশনটা আমাদের অনেকের ক্ষেত্রে একটু কঠিন হয়। তারপরে মানে এর কন্টেন্টটা বোঝার চেষ্টা করবে। এরপরে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের অর্থ তুমি দেখবে তুমি জানো কিনা। যদি জানো তাহলে তো ভালো, আর যদি জানা না থাকে তবুও সমস্যা নেই, বাক্যটা পড়ে ম্যাক্সিমাম ওয়ার্ড যদি জানা থাকে তাহলে ওর সাথে মিলিয়ে, কন্টেন্টের সাথে মিলিয়ে উত্তর লিখলে হয়ে যাবে ট্রান্সলেশন। তো ইংরেজিতে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট হয়। আর বাংলায় সাবজেক্ট, এরপরে অবজেক্ট, এরপরে ভার্ব হয়। তো এই কোর্সে এই মানে সেন্টেন্সের এই সিনট্যাক্সটা একটু খেয়াল করবে। যেমন এই গুড সিটিজেন ইজ, দেখো এই গুড সিটিজেন সাবজেক্ট, এরপরে ইজ হলো ভার্ব। এ রেসপন্সিবল মেম্বার মানে দায়িত্বশীল সদস্য অফ এ কান্ট্রি, একটা দেশের জন্য, ঠিক আছে, দেশের এক কথায়। তো যখন বাংলা করব তখন একজন ভালো নাগরিক, তারপরে লিখবো যে দেশের, এই অবজেক্টটা আগে নিয়ে আসবো, ঠিক আছে, দেশের গুরুত্বপূর্ণ সদস্য, ঠিক আছে, অবজেক্ট আগে নিয়ে আসবো। দ্য ডেভেলপমেন্ট অফ নেশন মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট হলো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, মানে জাতির উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে উন্নতি বা উন্নয়ন, অফ দ্য নেশন জাতির উন্নতি, মেইনলি ডিপেন্ডস মানে প্রধানত নির্ভর করে, অন দ্য অ্যাক্টিভিটিস মানে কার্যক্রমের উপর, অফ সিটিজেন্স মানে নাগরিকদের, অফ দ্য কান্ট্রি দেশের। বাক্য সাজানোর সময় একটু ভিন্নভাবে সাজাতে হবে। আমি এখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা করে যাই, তারপরে সেন্টেন্স অনুযায়ী যদি সময় পাই তাহলে বলে দিব। টু বিকাম গুড সিটিজেন্স, অর্থাৎ ভালো নাগরিক হতে, উই হ্যাভ টু মানে আমাদের, হ্যাভ টু তো জানো মানে করতে হবে, হতে হবে আর কি, আবশ্যিক অর্থে হ্যাভ টু বিকাম অ্যাক্টিভ মানে আমাদের সক্রিয় হতে হবে, অ্যাক্টিভ মানে সক্রিয়, বোথ অ্যাট হোম অ্যান্ড ইন দ্য সোসাইটি, বাসাতে এবং সমাজে, সোসাইটি মানে সমাজে আমাদের সক্রিয় হতে হবে। উই ক্যান গো আমরা যেতে পারি,
টু দ্য নিয়ার বাই শপস, মানে কাছাকাছি দোকানে, শপস মানে দোকানে, অ্যান্ড বাই থিংস, এবং কিছু কিনতে পারে ফর আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবারের জন্য। দেন উই ক্যান ইজিলি, আমরা সহজেই টেক কেয়ার অফ আওয়ার ইয়াঙ্গার, মানে যত্ন নিতে পারি আমাদের ইয়াঙ্গার ছোটদের, হোয়েন আওয়ার প্যারেন্টস আর বিজি, যখন আমাদের পিতামাতা ব্যস্ত থাকে, আদারওয়াইজ অন্যথায়, মানে বিভিন্ন পারপাজে, অন্যথায় বলতে এখানে বিভিন্ন ক্ষেত্রে যখন ব্যস্ত থাকে, বিসাইডস, তাছাড়া, উই ক্যান টেক পার্ট, আমরা অংশগ্রহণ করতে পারি, ইন ওয়াশিং, মানে ধৌতে, ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতায়, অ্যান্ড ডেকোরেটিং আওয়ার হোম, এবং আমাদের বাসা সাজাতে, সজ্জিত করতে, ইভেন যদিও উই ক্যান কমফোর্টেবলি হেল্প আওয়ার মাদার্স, এমনকি উই ক্যান আমাদের, আহ, মানে উই ক্যান আমরা পারি, কমফোর্টেবলি বলতে মানে যেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করি, হেল্প মানে এখানে বলছে যে আহ, স্বাভাবিক সহযোগিতা, মানে একেবারেই সাধারণ সহযোগিতা, আওয়ার মাদার্স আমাদের মায়ের, ইন দেয়ার কুকিং তাদের রান্নায়, অ্যান্ড প্রিপেয়ারিং ভেরিয়াস ফুড আইটেমস, এবং বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতিতে, দেজ অ্যাক্টিভিটিস, এই কার্যক্রম, অফ আওয়ার্স, আমাদের এই কার্যক্রমগুলো, ক্যান হেল্প মানে সহযোগিতা করতে পারে, এ লট টু দ্য বেটারমেন্ট অফ আওয়ার ফ্যামিলি এনভায়রনমেন্ট, এই কার্যক্রমগুলো সহযোগিতা করতে পারে, এ লট মানে প্রচুর, টু দ্য বেটারমেন্ট মানে ভালোর জন্য, অফ আওয়ার ফ্যামিলি এনভায়রনমেন্ট, আমাদের পারিবারিক, আমাদের পরিবারের পরিবেশ, আমাদের পারিবারিক পরিবেশকে সুন্দর করতে আমাদের এই ধরনের কার্যগুলি সহযোগিতা করতে পারে। তাহলে এইটা হলো আমাদের তোমার কি বলা যায়, কোশ্চেনের আনসার। এখন যেহেতু আমাদের সময় একেবারেই নেই, এই জন্য আমরা তোমাদেরকে ফলো দিচ্ছি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারো। আমাদের অনেকে একটু দেরি করে আসছে, বিশেষ করে দুর্গ দেরি করে আসছে। হুম।